আপনি এবং আপনার মতন অনেক সঙ্গীত শিল্পী ডিপ্রাইভ হয়েছেন। বড় মাপের চক্র কাজ করেছে এবং এজেন্ট কিন্তু ছোটখাটো নয়, আইপ্যাক। রবীন্দ্র সদনের গেস্ট রুম, কোন গেস্ট থাকে ওখানে? ওখানে গিয়ে ইন্দ্রনীল সেন কেন বিশ্রাম নিতেন? তো এই পুরো ব্যাপারটাকে পরিচালনা করতে সামনে তো কাউকে আসতে হতো। ইন্দ্রনীল এরকম সেন এবং তার ইন্দ্রনীল ওখানে সেন। ইন্দ্রনীল সেন এবং তার ওখানে নির্দিষ্ট কিছু এজেন্ট, কে কার ঘরে কখন ঢুকেছে, কোন শিল্পী কখন কার ঘরে কত ঘন্টা কাটাতো, আমরা দরজায় পাহারা দিতে হতো আমাদের। মমতা ব্যানার্জির মতো মানুষ যাদেরকে এত টাকা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তার 25শে বৈশাখ অনুষ্ঠানে কেউ গেলেন না? আজকাল ডট ইনে আপনাদের স্বাগত। এখন আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী দোলা ব্যানার্জি। আর কেন আজকে আমরা এখানে রয়েছি সেটা শুনতে হলে বা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। ওয়েলকাম টু আজকাল ডট ইন, দোলাদি। কেমন ধন্যবাদ। আছেন? ভালো আছি, জয় জগন্নাথ। আচ্ছা, এই যে গানের জগৎ, আপনার তো গানের জগৎ তো মূলত রবীন্দ্র নজরুলকে কেন্দ্র করেই। সেটা কোন সময় থেকে? মূলত প্রথম আমার অ্যালবাম 2010 সালের এইচএমভি সারেগামা, আমাকে জেলা শহর থেকে করিম স্যার তখন ছিলেন এইচএমভি সারেগামা থেকে। হুম। করিম স্যার আমাকে নিয়ে এসেছিলেন। সঙ্গীত মেলা কেন্দ্রিক কন্টেস্ট হয়েছিল। ওখানে আমি প্রথম স্থানে ছিলাম। আ উনি এগিয়ে আসেন, বলেন আমাদের একটা এখানে কন্টেস্ট হচ্ছে। তখন সঙ্গীত মেলা ছাড়াও এইচএমভি সারেগামাতে কন্টেস্ট হতো। হুম, হুম, তো হুম। সেই কন্টেস্ট থেকেই আমি আ সুযোগ পাই সঙ্গীতের জগতে। সুযোগ পাই। হুম। এই যে এখন যেটা চলছে যে একটা নেক্সাসের বিরুদ্ধে, এবং সেই হুম। নেক্সাসটা কি, কেন, কিভাবে আপনি এবং আপনার মতন অনেক সঙ্গীত শিল্পী ডিপ্রাইভ হয়েছেন, হুম। সেই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, ডিপ্রাইভড হয়েছি। আমরা কাজ পাইনি। আমাদের কোনো আ আর কোনো আবেদন বা আর কোনো আমাদের বার্তা নেই। আমাদের একটাই বার্তা, আমাদের মঞ্চ দেওয়া হোক। মানে এটা কোন সময় থেকে শুরু হয়েছে? কেন হলো? কেন হলো সেটা বুঝতে গিয়ে অনেকটা সময় গেছে। শুরু হয়েছে, আমি ধাক্কাটা খেয়েছি 2015-16। আচ্ছা। 2015-16 আগে পর্যন্ত আমি খুব সুন্দরভাবে এগোচ্ছি। কিন্তু 2015-16 সময় থেকে আমি ধাক্কা খেতে শুরু করি। যখন গিয়ে কাজ পেতাম না বা কাজ আসছে সরকারি দপ্তর কেন্দ্রিক, ফোন করে ডেকে নেওয়া হচ্ছে নরমালি, যেটা আমাদের হুম, ডাকা হুম, হয়। হুম। আ তারপর ওখানে গিয়ে শুনছি, "না, না, আপনাকে ৩ দিন পর জানানো হবে।" তো তারপর শুনলাম, "না, আপনাকে দেওয়া হবে না।" তারপর আস্তে, আস্তে ছাঁটাই শুরু হলো। সঙ্গীত মেলা কেন্দ্রিক অনুষ্ঠান, কবিপক্ষ কেন্দ্রিক অনুষ্ঠান, এই ২ টি অনুষ্ঠানের বাদে আ সারা বছরের সরকারি প্রোগ্রামে কোনোটাই পেতাম না। যেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে পেয়ে এসেছি। কি দীঘা উৎসব, কি উত্তরবঙ্গ ফেস্টিভাল, কি আম আরো যা প্রত্যেকটা শহর কেন্দ্রিক হতো, কার্নিভাল, হুম। আ এটা প্রত্যেকটার অনুষ্ঠানে আমি শুধু একা নয়, আমার মতো অজস্র শিল্পী আ স্থান বিশেষে কাজ পেয়ে এসেছে। রোটেশনালি। তুমি হুম। আজকে এখানে, তো পরে আরেকজন। এবং আমরা অন্ততপক্ষে মাসে ৪ টে কি ৫ টে করে অনুষ্ঠান পেতামই। আচ্ছা। সেই অনুষ্ঠানটা হয়তো এ মাসে আমরা ৩ টে বা ৪ টে পেলাম। ২ মাস পরে আবার আমরা সেটা পাচ্ছি। সরকারি দপ্তর থেকে ফোন সরকারি করেই দপ্তর থেকে, আসতো। হ্যাঁ, বিভিন্ন দপ্তর আছে। একটা রাজ্য সরকারের আন্ডারটেকিং, হুম, প্রচুর দপ্তর থাকে। সবকটাই আইএনসি ডিপার্টমেন্ট কেন্দ্রিক থাকে। গৃহীত এখানে হুম। কেন্দ্রীকরণ হয়। এখান থেকেই আসতো অনুষ্ঠানগুলো এবং তৎকালীন যারা আধিকারিক এবং তার যারা আছেন কর্মচারী, তারাই কিন্তু এই আর্টিস্টের ওইখানে একটা মান নির্ণয় করে অনুষ্ঠান দিতেন। হুম। একটা অডিশন হতো। অডিশন হতো। হুম। অডিশন কেন্দ্রিক আমরা যে জায়গা থেকে যতটুকু পেতাম, আমরা নিশ্চিন্ত ছিলাম এবং আমরা খুব স্যাটিসফাইড ছিলাম যে আমরা সরকারি শিল্পী। আমাদের একটা মনে হতো যে আমরা কিছু, আমাদের একটা মান আছে। সেইটা না কোথাও একটা হারিয়ে যাওয়ার মধ্যে একটা দুঃখ ছিল। হারিয়ে গেল কেন? হারিয়ে যাওয়ার পেছনে একটা নেক্সাস কাজ করেছে। একটা বড় মাপের চক্র কাজ করেছে। এখানে প্রচুর মানুষ যুক্ত আছে। আমি ডে 1 ২৬ তারিখ, যেদিন আমি প্রথম প্রোটেস্টে আসি। আমার পরে আস্তে, আস্তে আ অনেক মানুষ এখন আমাদের হাত ধরে এগিয়ে আসছেন। প্রথম প্রোটেস্টটা আমিই করি এবং আমার ৪-৫ জন খুব কাছের বন্ধু, তাদেরকে বলি, "এবার মাঠে নামবো।" তার কদিন আগে থেকেই আমার কাছে কিসের একটা, বিরুদ্ধে ছিল এই প্রটেস্টটা? এই প্রোটেস্টটা সম্পূর্ণভাবেই ইন্দ্রনীল সেন এবং তার যারা নেক্সাস আছে, মানুষের কাছে পৌঁছে দেয়া যে এরা আমাদের কিভাবে সমস্যায় ফেলেছে। আমরা এই সময়ে যিনি আমাদের সরকার আছেন, তাকে জানাতে চেয়েছিলাম। আমাদের তাদের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট নয়। তাদের জানাতে এই পুরনো সরকারের এই আ লোকগুলি বা এই মন্ত্রী যারা ছিলেন, তাদের এগেইনস্ট এ প্রোটেস্টটা ছিল। যে আমরা এবার আর মুখ বন্ধ করে ভয় পাবো না।
প্রত্যেকটা ফিল্ডে একটা ভয়ের পরিসর তৈরি হয়েছিল, আমাদের সঙ্গীতের ফিল্ডেও সেটা। আমরা এবার কোথাও ওই ভয়টাকে সরিয়ে রেখে এবার সামনে মানুষের কাছে এসে বলতে চেয়েছি, এরা আমাদের এই ক্ষতিটা করে দিয়ে গেছে 10 থেকে 12 বছর বা 13 বছর এই সময়টা। একটা কথা আমাকে বলুন দোলাদি, সেটা হচ্ছে যে এই নেক্সাসটা কিভাবে কাজ করতো? নেক্সাসের কাজের প্রথম যদি ধরি, সেখানে সরকারি কর্মচারী যারা বিভিন্ন ডিপার্টমেন্টের একদম ঊর্ধ্বতন পর্যায়ে রয়েছেন, তাদের নাম আমাদের কাছে রয়েছে, হুম, আমার কাছে আছে। হুম, হুম, অস্থায়ী কর্মচারী, হুম, 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 সরকারি অস্থায়ী কর্মচারী, হুম, তাদের নাম আছে। লোকাল ওখানের সরকারি ডিপার্টমেন্ট, তথ্য সংস্কৃতি দপ্তরের যারা সাধারণ কর্মচারী, হুম, হুম, তারা। এদের সঙ্গে থাকাকালীন কিছু এজেন্ট, ইন্দ্রনীল সেনের হাত ধরে আসা বড় বড় টেন্ডার ডেকে আনা এজেন্ট, এটা তো গেল এই দপ্তর কেন্দ্রিক। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি মাঠে বা মফস্বলে। প্রত্যেকটা জায়গায় যত মানে জেলায় দলীয় জেলায়। নেতা, হ্যাঁ, হুম, যত দলীয় নেতা, তাদের আন্ডারে থাকাকালীন এজেন্ট, এরা প্রত্যেকেই কিন্তু এই সরকারের সাথে অন্তর্ভুক্তি একটা চুক্তিতে থাকতো। মানে নেক্সাসের কথা একদম, বলছেন। একদম। আচ্ছা। এবং আমরা খুব মজা করে বলতাম যে বাঁশ পড়ার আগেই এজেন্ট চলে গেছে। হুম? আচ্ছা, এর সঙ্গে শুধুমাত্র এজেন্ট, এটা তো একদম গ্রাউন্ড লেভেলে হলো। এজেন্টের সঙ্গে যারা যোগাযোগে থাকতো তারা কিন্তু ডিএম, এডিএম, বিডিও, এসডিও, ডিআইসিও পুরোটা, এবং পুরোটাই কিন্তু সিস্টেমে চলতো। এবং ছোট কোনো টাকার ব্যাপার নয়, বিশাল অঙ্কের টাকার ব্যাপার। তার তথ্য আমার কাছে আছে। মানে বিশাল অঙ্কের টাকা, মানে কিভাবে কোটি, কোটি টাকা। কিভাবে হতো সেটা? সরকার কেন্দ্রিক যে টাকার মেলার সিস্টেম হুম, তৈরি হতো, হুম, সেখানে কয়েক কোটি টাকার, সেই টাকার হিসেব একরকমভাবে ঘুরে আরেক রকমভাবে দেখানো হতো। আচ্ছা। খরচা, শিল্পীরা কিভাবে ডিপ্রাইভ হতো? মানে আপনি কিভাবে ডিপ্রাইভ হয়েছেন? অনুষ্ঠান না পেয়ে। হ্যাঁ, আমি মানে একটা কথা বলেছি পেলেন না? না কেন অনুষ্ঠান? দেওয়া হতো না। আমাদের যোগ্য মনে করা হতো তাদের না। কি কোনো দাবি ছিল? তাদের কোনো ডিমান্ড ছিল? দেখুন, ডিমান্ড আমাদের কাছে সেরকমভাবে করার মতো সাহস পেতেন না কিছু মানুষ। কিছু মানুষ করতেন, আমরা এড়িয়ে যেতাম। কি ডিমান্ড করতেন? ডিমান্ড করতেন যে, "এই অনুষ্ঠান আপনাদের জন্য নয়, আমরা অন্য কিছু রেখেছি। এই টাকাটা দিলে এই অনুষ্ঠানটা আপনি পাবেন।" সেটা সরকারি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠান। আচ্ছা। এরকম বহু শিল্পী আছে যারা ৫ টা নয় ৭ টা অনুষ্ঠানের জন্য, ধরে নিন এই পুজোর সিজন বা এই পুজোর সিজনের পরের যে সিজন, আমরা আমরা ২৫ টা অনুষ্ঠান পাবো। এই ২৫ টা অনুষ্ঠানের জন্য আমি ৫ লক্ষ টাকা আগে এজেন্টকে দিলাম। এবং এজেন্ট কিন্তু ছোটখাটো নয়, আইপ্যাক। আচ্ছা। আইপ্যাকের ওইখানে যারা বসে থাকতেন তারা কিন্তু প্রত্যেকটা জেলায় ছড়িয়ে ছিল। ৫ লক্ষ টাকা কোনো একজনের কাছে দিল। ৫ লক্ষ টাকা দেওয়ার পরে সে কিন্তু ৫০ লক্ষ টাকার কাজ পেল। আগে তাকে ৫ লক্ষ টাকা দিতে হয়েছে। তারপর সে ৫০ লক্ষ টাকার অনুষ্ঠান পেয়েছে। এছাড়াও মানে তার সারা সাথে বছরে সরকারি সারা প্রোগ্রাম বছর, এত কিছু থাকে? হ্যাঁ, আচ্ছা। সেন্ট্রাল কর্তৃক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাছাকাছি ১০,০০০ এর মতো অনুষ্ঠান দেওয়ার একটা নির্দিষ্ট চুক্তিকরণ আছে। সেই টাকা কিন্তু সেন্ট্রাল থেকে আসে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী। তথ্য এতগুলো প্রোগ্রাম সংস্কৃতি হয়। দপ্তরে আসে। হ্যাঁ, হুম, এতগুলো দপ্তর। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গতে নয়, হুম, সব রাজ্যে। হুম, 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 এবং সেটার জন্য যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোতেই এই অনুষ্ঠানের সার্কুলার আসে। হুম। তাহলে ১০,০০০ যদি অনুষ্ঠান হয়, কত টাকা গভর্নমেন্ট পাঠাচ্ছে? সেন্ট্রাল মানে থেকে পাঠাচ্ছে। কেন্দ্রীয় সরকারের অনুদানে একটা অনুষ্ঠান হচ্ছে, হুম, সেই অনুষ্ঠানে শিল্পীদের পার্টিসিপেট করতে গিয়ে আবার টাকা দিতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা। ৳৫০০ থেকে ৳৫,০০০ সঙ্গীত মেলাতে দিয়ে গান গেয়েছে। আমাদের চোখের সামনে দেখা। ওই ভালো লাগা মঞ্চে গান গাইছেন উনি। তার জন্য ভিডিও হচ্ছে এবং সামনে বসে কেউ একজন টাকা তুলছেন। তার এজেন্টের নাম আমরা জানি। তো এই পুরো ব্যাপারটাকে পরিচালনা করতে সামনে তো কাউকে আসতে হতো। ইন্দ্রনীল এরকম সেন এবং তার ওখানে ইন্দ্রনীল ইন্দ্রনীল সেন এবং তার ওখানে নির্দিষ্ট কিছু এজেন্ট, যারা ওই রবীন্দ্র সদন চত্বরেই ঘোরাঘুরি করত। এখন সব ফাঁকা দেখুন, হুম। পুরো ফাঁকা। তখন ওই সময়টায় আপনারা এই বিষয়টা নিয়ে কখনো সোচ্চার হননি? অনেক, নাকি ভয় পেয়েছেন? অনেক সোচ্চার হওয়ার পরে, ফেসবুকে লেখালেখির পরে আমাদের সরাসরি থ্রেট কল আসতো। কি বলা হতো? রবীন্দ্র সদনে আসবেন না। আচ্ছা, গান গাইতে হলে বাড়িতে বসে গান, বা বাইরে তো যাচ্ছেন, বাড়িতে নাও ফিরতে পারেন। আচ্ছা। রাত্রিবেলা আপনাদের তো ফিরতে হবে।
টোলে তো পুলিশ দাঁড়িয়ে থাকে। এসব থ্রেড আমরা পেয়েছি ফেসবুক থেকে। শুধুমাত্র ফেসবুকে ওনারা দাঁড়িয়ে ওনারা মানে পুরো সিগনেচার করে রাখতেন। পুরোটা নজরে থাকতো যারা মানে বেশি প্রোটেস্ট ফেসবুকে সেই করছে। সমস্ত স্ক্রিনশট তুলে রেখেছেন? হ্যাঁ, ফেসবুক থেকে ওনারা আমাদের কথাগুলো দেখে নিয়ে আচ্ছা, আমাদেরকে personally, পার্সোনালি আচ্ছা। কল করতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হুম, আচ্ছা, আপনি ধরে নিন মেদিনীপুর সবথেকে বেশি পরিমাণ সংস্কৃতি প্রবণ জায়গা। হুম, অনুষ্ঠান করেছেন। কাল অনুষ্ঠান করেছেন এক মন্ত্রী ধরে, এক মন্ত্রীর কাছে রিকোয়েস্ট করে, প্রোফাইল দিয়ে, দপ্তরে গিয়ে। আপনি পেয়ে গেছেন। সেখানে কিন্তু এই শিল্পীরাও পারফর্ম করছে এই টেন্ডার ধরে। কাল কিন্তু আপনি আর ওই অনুষ্ঠানে ওই শিল্পীর কাছ থেকে মানে ওই শিল্পীকে আর পাবেন না ওখানে। কারণ সরাসরি দপ্তরে কল আসতো, "আপনি আমাকে না জিজ্ঞেস করে ওই শিল্পীকে নিচ্ছেন কেন?" সেটা কিন্তু ইন্দ্রনীল সেনকে প্রশ্ন না করেই সেই কলটা আসতো। হুম। এটা হচ্ছে জেলা কেন্দ্রিক যে আইপ্যাকের টিমের লোকেরা ছড়িয়ে রয়েছে তারাই। আচ্ছা, মানে পুরোটা নজরে। অবজার্ভ করতো। পুরোটা। এবার একবার যদি আপনি তাদেরকে উত্তর দিয়েছেন, তারা কিন্তু সেই উত্তরের প্রত্যুত্তরটা অন্যভাবে দিত। হুম। এবং সরকারি দপ্তরের যারা চিঠি নিতে আমরা যেখানে যেতাম, তারাও কিন্তু আমাদের সাথে মিসবিহেভ করত। তাহলে শুধুমাত্র যারা টাকা দিতে রাজি হতো তারাই অনুষ্ঠান পেত? হ্যাঁ, টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু অনেক এখানে আ খারাপ কাজও হয়েছে। আচ্ছা। এবং আজকে আমরা জানি কিন্তু সেদিন মুখ খুলতে পারিনি। হুম। সাহস ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী এখন আমাদের বলেছেন, একটা কথা ভরসা আমাকে দিলাম। বলুন দোলাদি, সেটা হচ্ছে আপনি অ্যাপসের মেম্বার? আর নয়, 15 সালে আমি অ্যাবসেন্ট মেম্বারশিপ থেকে নিজেকে সরিয়ে নিই। কেন? শিবাজী চট্টোপাধ্যায়ের ওই হুমকি-ছুমকি পারছিলাম না নিতে। আচ্ছা। ওখানে তো সৈকত মিত্রও ছিলেন। সেক্রেটারি বোধহয় ছিলেন তার। সৈকত মিত্র ছিলেন কিন্তু ওনার সে ছিল না। ওনাকে একজন কাঠের পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছিল। আচ্ছা। আসল কাজটা কিন্তু শিবাজী চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেনই করতেন বা তার ওই নির্দিষ্ট কিছু লোক আছেন তারা করতেন। আমি সব নাম আমার কাছে আছে যারা সরকারি এই টাকা তছরূপ করেছে। না এই যে না যেটা আপনি বলছেন যে নেক্সাসটা, এই নেক্সাসের মধ্যে কি সংস্কৃতি জগৎ বা অভিনয় জগতেরও কেউ আছে? অভিনয় জগতের বিষয়টা একদম ভিন্ন। হুম। আমি সঙ্গীত জগতের বিষয়টা নিয়ে জানি। হুম। অভিনয় জগতের বিষয়টা আমার কাছে জানা নেই। আচ্ছা। আমি কখনো ওই জগতের মধ্যে নিজেকে দেখিনি। হুম, আমি শুধু চিরদিনই সঙ্গীত জগতের মধ্যে দেখেছি। হুম, হুম, হুম। আমি যাদেরকে চিনি তাদের একজনের নাম তো বাসুদেব ঘোষ। আচ্ছা। বাসুদেব ঘোষ বাংলা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে বসতেন। হুম, তুমিও তো আবৃত্তিকার। হুম, তুমিও তাকে চেনো, সসম্মানে চেনো। হুম, হুম। ওনাকে প্রশ্ন করা যদি হয় এই সময় দাঁড়িয়ে, বাংলা একাডেমির উপরে কি হতো দাদা? স্যার কি হতো? ঘরটা কি জন্য ছিল? হুম, নতুন শিল্পীদের জন্য যে আ অবাধ যাতায়াত ছিল, ওখানে যখন যেতেন বাইরে বসে থাকতো গার্ড। কেন ছিল? ওই তো আবার শাহজাহানের পিঠে খাওয়ার গল্প চলে আসছে। আমরা সব জানতাম। আমরা মানে ওই সেই বাংলা একাডেমির উপরে এই ঘরটা তো নিশ্চয়ই আছে, এখনো আছে? এখনো আছে। হুম, ওই ঘরটাকে বানানো হয়েছিল গেস্ট রুমের মতো। আচ্ছা। কোন গেস্ট থাকবে ওখানে? হুম, রবীন্দ্র সদনের গেস্ট রুম কোন গেস্ট থাকে ওখানে? ওখানে গিয়ে ইন্দ্রনীল সেন কেন বিশ্রাম নিতেন? কেন যেতেন তার ৩ অপা সময়ে, সময়ে? এরকম কত শিল্পী গিয়েছেন ফিশ ফ্রাই খেতে? কাদের পয়সায় ফিশ ফিশ ফ্রাই ফ্রাইয়ের খেয়েছেন? ব্যাপারটা যদি একটু খুলে বলেন। এই তো ফিশ ফ্রাই খেতেই যেতেন তারা। সন্ধ্যেবেলা হলেই ফিশ ফ্রাই এর দরকার পড়তো। সন্ধ্যেবেলায় জলসা বসতো। সন্ধ্যেবেলায় এজেন্ট, সন্ধ্যেবেলায় শিল্পী, নব্য শিল্পী যারা আসতেন। কে প্রদীপ তরফদার? ইন্দ্রজিৎ সেন কে? কার কোম্পানির কাছে টাকা যেত? আমরা সব জানি। আমি জানি। মানে এটাই কারণ আপনার এই জগৎ থেকে আপনাকে শুধুমাত্র আমি নয়, এরকম অনেকেই আছেন। আমি নয়। আমার মতো অজস্র শিল্পী তারা এই ফিশ ফ্রাই খেতে চায়নি। হুম, তাদের কাছে ফিশ ফ্রাইটা তাদের কাছে সঙ্গীতটা আসল ছিল। তারা বুঝতে পেরেছি। সঙ্গীতের জন্য এই ডিপার্টমেন্টের কাছে কাজের আবেদন নিয়ে এসেছিল।
তাদের কাছে ফিশ ফ্রাইটা আসল ছিল না। যাদের কাছে ফিশ ফ্রাইটা ছিল তারা কাজ পেয়েছে, হুম। এবং এই ফিশ ফ্রাই খেতে তাদের কিন্তু বিভিন্ন জেলাতেও যেতে হতো। এই 15-17 জন বিভিন্ন জেলাতেও যেত, বিভিন্ন নেতার সাথে কথা হতো। বুঝতে পারছি। এই যে পরিবর্তনের পর এখন আপনারা যারা যে সমস্ত শিল্পীরা দীর্ঘদিন ধরে ডিপ্রাইভ হয়ে এসছেন বা অনেক কিছু জানার পরেও তারা ভয়েতে মুখ খুলতে পারেননি, আপনারা এখন কি পদক্ষেপ করবেন? আমরা তো এই তথ্যগুলো জানি, আমরা এই তথ্যগুলো মাননীয় সিএম এর কাছে জমা দেব। কোন ডিপার্টমেন্ট কেন্দ্রিক কি অনুষ্ঠান হতো, কত টাকার হিসেবের ওলটপালট হয়েছে, কার ঘরে এই টাকা ঘুরে গেছে। আচ্ছা বলুন তো, আমি ব্যক্তিগতভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে না খুব শ্রদ্ধা করি, লড়াকু নেত্রী হিসেবে। ওনাকে যদি অগ্নিকন্যা বলা যায় ভুল হবে না। ওনার চোখের সামনে ওনার হাতে ধরে আনা কিছু মানুষ ওনাকে গান শিখিয়ে এই বোকাটা বানালো। উনি বুঝতে পারলেন না। উনি প্রশ্রয় দেবার মতো মহিলা তো নন। তা মানে আপনারা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে যাওয়ার? পারিনি। অনেক চেষ্টা করেছি আমরা, আচ্ছা। অনেক চেষ্টা করেছি, আমাদের আটকে দেওয়া হয়েছে। অজস্রবার আমরা চেষ্টা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি, যেতে পারি। আটকেছে সেই একই ব্যক্তি? হুম, একই ব্যক্তি না, একই গ্রুপ, একটা গ্রুপ, একই গ্রুপ? একটা গ্রুপ। এটা কোনো একক ব্যক্তির কাজ নয়। হুম, হুম, হুম। কোটি টাকার ট্রান্সফার হয়েছে। আমাদের জগতে আহ, এসব ভাবনার কোনো ধারণা ছিল না, যদি না এই 15 বছরের গভর্নমেন্টের এই কালো দিকটা হঠাৎ করে চোখের সামনে চলে আসতো। এর মধ্যে ছোট বড়, ঊর্ধ্ব নিচ কত রকম ব্যক্তি জুড়ে ছিলেন, এবং যাদের বিজনেস একদম চূড়ান্ত, বাগানবাড়ি চূড়ান্ত, বিশাল বিশাল তারা সিস্টেম নিয়ে চলছে। আর্টিস্ট আপনি দেখুন কিভাবে চলছে, তাদের আরো উন্নতি হোক। কোথায় গেলেন তারা? মমতা ব্যানার্জির মতো মানুষ যাদেরকে এত টাকা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তার 25শে বৈশাখ অনুষ্ঠানে কেউ গেলেন না? এতটুকু কৃতজ্ঞতা নেই যে আপনি আমাদের এত করেছেন, আমরা তার অনুষ্ঠানে গিয়ে দাঁড়াই? আমি বোধহয় সুতপা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আর কাউকে দেখিনি। আমার মনে হলো তাই, সুতপা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমি সবটা জানি না, আমার মনে হলো, ছবি দেখেছি। কোনো কৃতজ্ঞতা নেই, এত অকৃতজ্ঞ। তাহলে আগামী দিন আমাদের শিল্পীদের কাছে কি আসবে মেসেজ? শিল্পী মানেই অকৃতজ্ঞ? আমরা তো তা ছিলাম না, আমাদের যেতে দেওয়া হয়নি। এই অন্ধকার জগৎটার আলো দেখানোর জন্য আমরা বারংবার চেষ্টা করেছি, আমরা পারিনি। তা এখন যখন ধরুন আপনারাও শিল্পী এবং যে সমস্ত শিল্পীরা এইভাবে আপনাদের পিছনে ফেলে এগিয়ে গেছেন, তাদেরকে তো জবাব দেওয়ার সময় নিশ্চয়ই এটা। সেই ক্ষেত্রে আপনারা কি ভাবছেন? দেখুন আমরা আপনাদের আসল জবাবটা আপনারা কাকে দিতে চান? মাথা যিনি যার নেক্সাসটা তাকে? নাকি যে সমস্ত শিল্পীরাও তাদের সঙ্গে যুক্ত ছিল? উনি তো আবার শিল্পী হতে চান। শুভ বুদ্ধি হোক ওনার। আমরা মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের এই হারিয়ে যাওয়া সময়টার জন্য দুঃখ প্রকাশ করব। আমাদের কাছে যে ডকুমেন্টস আছে সে ডকুমেন্টস ওনাকে দেব, এবং তাতে যদি ওনার আরো কাজের সুবিধা হয় সেই চেষ্টা করব। আমরা হাতে ধরে কারোর ক্ষতি করব না। উনি তো এখন সবটা নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করবেন এরকম কথা দিয়েছেন, তাহলে ওনাকে সহযোগিতা করাটাই আমাদের কাজ। আর থানা পুলিশ কিচ্ছু করেনি। থানা পুলিশে আপনারা গেছিলেন হুম, ওই সময়ে? হ্যাঁ, যখন মেদিনীপুর অনুষ্ঠান কেন্দ্রিক আমাদের থ্রেট কল এসেছে, হুম। উম, গিয়েছি। ওনারা বলেছেন মিটিয়ে নিন, এগুলো ছোট ছোট ব্যাপার। আর এজেন্ট, এমন এমন সব এজেন্ট আছেন তাদের হুম। ঘরে কোটি টাকার আছে, হুম, হুম। তারা এখন মুখ লুকিয়ে ভয়ে ঘরে বসে আছেন। তাদেরকে চিনি আমরা, তাদের অ্যাকাউন্টগুলো চেক করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সব নাম দেব আপনাকে, সব রকম সহযোগিতা আমাদের কাছ থেকে যতটুকু পাওয়ার, আমার কাছে যা তথ্য আছে সব পাবেন। আজকেই জানেন, আজকেই একজন অস্থায়ী কর্মী সে আমাকে ফোন করেছে মেসেঞ্জারে, দিদি আমার এই নাম, কাইন্ডলি আপনি আমার নামটা নেবেন না,
আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই। বলুন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ কলে কথা বলবো। নাম্বার পাঠালাম। উনি বললেন যে আমরা ভয়ে কথা বলতে পারিনি, আমরা সব দেখেছি। কে কার ঘরে কখন ঢুকেছে, কোন শিল্পী কখন কার ঘরে কত ঘন্টা কাটাতো, আমরা দরজায় পাহারা দিতে হতো আমাদের। এটা কি রবীন্দ্র সদনের কালচার? এটা কি বাঙালির কালচার? আমরা কি এই কালচারে বড় হয়েছি, নাকি রবীন্দ্র সদন চত্বরে এই কালচার ছিল? উনি বললেন যে আমার যতটুকু চাকরির জায়গা রয়েছে এটা অস্থায়ী। আপনি যদি আমার নামটা করে দেন তাহলে কিন্তু আমি আর এই চাকরি এমনিতেও আমার থাকবে কিনা সন্দেহ আছে। আমি কি বলবো? আমি বললাম যে তুমি একটা চিঠি লেখো। তুমিও আবেদন করছো সিএম এর কাছে। তোমার চিঠিটা আমরা সিএম এর কাছে পৌঁছে দেবো। কিন্তু এখন আপনারা আশাবাদী। আমরা আশাবাদী। আমরা এখন ভয়ে আর পাচ্ছি না। তো এটাকে সমবেতভাবে বলার জন্য বা সবাইকে জানানোর জন্য কি আপনারা কিছু প্রচেষ্টা করছেন? আমরা প্রচেষ্টা করছি। আমরা আগামী সম্ভবত ডেটটা ৪ হতে পারে, নাও হতে পারে। এখনো ঠিক নয়। আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং সেখানে আমরা এই কথাগুলো বলবো। জানেন তো, আমি তো খুব বেশি পপুলার নয়। অনেক আছেন যারা, তারা এখন এটার পপুলারিটি পেতে এটা এখন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তো। যখন প্রথম দিন আমি শুরু করেছিলাম তখন আমার পাশে আমার একজনই বন্ধু ছিল। সে ভয়ও পেয়েছিল, আবার সাহসও দেখিয়েছিল। যেদিন এটা হঠাৎ করে একা দাঁড়িয়ে যখন রবীন্দ্র সদনে বলছি, তখন সে আমাকে প্রথম বলেছিল, ভয় পেও না, আছি। আমরা তখন তিনিও সঙ্গীতের জগতের, তিনি আবৃত্তি জগৎ। আবৃত্তি জগতের। তারপর কিন্তু যখন এটা আমিও ভাবতে পারিনি মানুষের কাছে এটা পৌঁছবে, মানুষ সাড়া দেবে। আজ দেখছি অনেক অনেক মুখ আমাদের এসে বলছে, দিদি আমিও, দিদি আমিও। আবার অনেক অনেক সেলিব্রিটি বলছে আমিও। আমরা তখন বলবো যে আপনাদের ধারণাগুলোকে আপনারা আপনাদের মতো করে বলুন। আমরা সবাইকেই চাই। আমাদের কাছে খুব ধারণা কম আছে। আপনার কাছে যদি কিছু থাকে আপনি সেটা নিয়ে বলুন, কিন্তু পাবলিসিটির জন্য আসবেন না। আমরা পাবলিসিটি দেবার জন্য আসিনি। আমাদের বুকের ব্যথাটা পাবলিসিটির জন্য নয়। আমরা গান গাইতে পারিনি, আমাদের অ্যালবাম বার করতে পারিনি, বছর নষ্ট হয়েছে। আমরা মঞ্চ পাইনি, অডিটোরিয়ামে মানে বুকিং করতে দেওয়া হয়নি। একটা শিল্পীর কণ্ঠ যদি বন্ধ হয়ে যায় তখন তার কি হয়? মানসিক অবসাদ। আপনি জানেন আমার একটা ছোটখাটো সেরিব্রাল হয়ে গেছে। আচ্ছা, এটা কতদিন আগে? এটা ২ বছর মতো আগে। তার জন্য কি আপনি অনেকদিন মানে না, সেটার আগে থেকে তো চলছে এই ভাবতে ভাবতে। আমার আরো কিছু ঘটনা এই গান কেন্দ্রিক হয়েছে যেগুলো আমি একটা সময় ওখানে প্রেস কনফারেন্সে বলেছি। সেগুলো তো ঘটনা। তাহলে আমি যদি মার খাই, আমার যদি শারীরিক এত কিছু যন্ত্রণা যায়, তারপরেও যদি আমি উঠে দাঁড়ানোর মতো, লড়াই করার মতো জায়গায় আসি, কাকে চাইবো? বন্ধু বলে যাকে ১০ বছর চিনি তাকেই তো চাইবো। আজ তুমি হঠাৎ করে গলা খুলে আমার বন্ধু হতে আসবে, আমি তো তোমাকে হাত বাড়িয়ে দিতে পারি না। আমার কণ্ঠটা বন্ধ হবে না, কিন্তু আমাকে তো গলা চেপে ধরা হয়েছে যে তোমাকে গাইতে দেবো না। কেন? কি করেছিলাম আমি? আমি তো কোনো এটা আমার এত যন্ত্রণা। আমার হাজব্যান্ড আমাকে বলতো যে বাড়িতে গাও। আমার বন্ধু বলতো রেকর্ড করো এখানে এসে, তাতেও তো খানিকটা হবে। আমি শুধু একটু একটু করে যতটুকু পারতাম গাইতাম। একটা গান ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার। আবার সেদিন ছেড়ে দিলাম, আবার গাইতাম। পারছিলাম না গাইতে। সময় লেগেছে। কিন্তু এটা তো চাইনি। এই সরকার তো তার জন্য আসেনি। সংস্কৃতিপ্রবণ মুখ্যমন্ত্রী, সংস্কৃতির মানুষ, গায়ক, আমাদের কালচার ডিপার্টমেন্টের মন্ত্রী। আমাদের তো অনেক গর্ব। কি পেলাম? কিচ্ছু পেলাম না। আমরা এখন একটাই জিনিস চাই, আমরা যেন আবার গাইতে পারি। এটাই এখন বর্তমান সরকারের কাছে আপনাদের হ্যাঁ, আশা। আমাদের কোনো দল নেই।
কোনো রাজনীতির ছাপ নেই। আমরা কোনো কিছুতেই আম, বিশ্বাস করি না। আমাদের কণ্ঠটা আমাদের পরিচয়, সেই পরিচয়ে আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমাদের মঞ্চ করতে যেন বাধা না দেওয়া হয়। আমাদের বাঁচতে যেটা লাগে না, সেইটুকু হচ্ছে আমাদের এই প্রকাশ। এই প্রকাশটা আমাদের কাছে আলোর মতো। এই আলোটা যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা বাঁচব না। আমার মতো অসংখ্য রয়েছে যাদের কাছে এই আলোটা বন্ধ করে দেওয়ার জন্য যা যা করার উনি সব করেছেন। কেন করেছেন সেটা উনি বলবেন। আমরা এবার ওই ভরসায় গান গাইব, রাজনৈতিক কোনো কিছুতে নয়। পথে যদি হয়, গান গাওয়ার জন্য পথে নামবো। অনেকেই তো মানে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন বা বলছেন। কিছুক্ষণ আগে তোচন ঘোষ হুম তিনিও বিস্ফোরক মন্তব্য করেছেন হুম এবং জানিয়েছেন যে তিনি কিভাবে ডিপ্রাইভ হয়েছেন। উনি তো খুবই বিখ্যাত মানুষ এবং পুরনো অভিজ্ঞতা ওনার আছে। অনেক অনেক বিখ্যাত মানুষের সাথে উনি কাজ করেছেন। ব্যক্তিগত জায়গা থেকে ওনার অভিজ্ঞতা আছে। 10 বছরের অভিজ্ঞতা ওনাকে নিশ্চয়ই কোথাও কষ্ট দিয়েছে। আমি এরপরটুকু আর জানি না। আমার ওনার সাথে কাজের অভিজ্ঞতা 2বার মাত্র। শ্রদ্ধা করি, কিন্তু খুব বেশি কিছু জানি না। কিন্তু আপনি এখন আশাবাদী। আমি আশাবাদী। আপনার মনে হচ্ছে যে প্রেস কনফারেন্সটার পরে বা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করার পরে আপনারা আবার সুর ফিরে পাবেন? দেখুন, এখনো মন্ত্রিসভা গঠন হয়নি। মন্ত্রিসভা গঠন হলে দপ্তরও পরে বন্টন হয়নি। দপ্তর বন্টন হয়নি। আশা করি উনি সেই মানুষদেরই বসাবেন সেখানে যারা আমাদের কথা শুনবে। যিনি সবেমাত্র এসেছেন, ওনাকে তো এখনো পুরো ঘরটা সাজাতে হবে। হুম উনি পুরোটাই সাজানোর প্রসেসে আছেন। আমরা এইটুকু নিয়ে ভাবছি, উনি তো একটা বিস্তৃত জায়গা নিয়ে ভাবছেন। হুম হুম হুম। তাহলে সেই দপ্তর তো ওনাকে সাজাতে হবে। নিশ্চয়ই আমাদের ডেকে পাঠাবেন। আমরা তো আগে তথ্যগুলো দিই, আগে তো রাঘব বোয়াল জালে পড়ুক। আমরা চাই রাঘব বোয়াল জালে পড়ুক। ধন্যবাদ।